রাজ্যকে এবার ডিটেনশন ক্যাম্প তৈরি নির্দেশ দিল অমিত শাহের মন্ত্রক। আটক অবৈধ অধিবাসীদের জন্য ডিটেনশন ক্যাম্প হবে, সব রাজ্যে ডিটেনশন ক্যাম্প তৈরির নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রকের। গতকাল রাত থেকে সারা দেশে লাগু সংশোধনী আইন, নতুন অভিবাসন এবং বিদেশি নাগরিক সংশোধনী আইন। যদি কেউ ভারতে থাকার বৈধ প্রমাণপত্র দেখাতে না পারেন, তাকে দেশে পুশব্যাক করা পর্যন্ত থাকবে ডিটেনশন ক্যাম্পে। শুধু নেপাল এবং ভুটানের নাগরিকদের ভারতে প্রবেশের অনুমতি। খুব স্বাভাবিকভাবে পাসপোর্ট দেখে ভারতে প্রবেশ করতে পারবেন এবার নাগরিকরা। অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ একেবারে যখন গোটা দেশে এসআইআর আবহ এবং তার মধ্যে সব রাজ্যকে বা ডিটেনশন ক্যাম্প তৈরির নির্দেশ মন্ত্রকের খুব তাৎপর্যপূর্ণ। অবশ্যই এই মুহূর্তে আমরা জিরো আওয়ার এই আলোচনার উপর একটুখানি নজর রাখতেই হচ্ছে। আমাদের সঙ্গে রয়েছেন অধ্যাপক রাজনৈতিক বিশ্লেষক ঝন্টু বড়াইক। ঝন্টু তাকে আগে জিরো আওয়ারে স্বাগত জানাবো। ঝন্টু তার স্বাগত। একটা সুন্দর বিশ্লেষণ আমরা আপনার থেকে পাবো, একটু সঙ্গে থাকুন। তবে এই মুহূর্তে একটু বিস্তারিত যাবো মাসুমা। একেবারে আমাদের প্রতিনিধি ইন্দ্রাণী রয়েছে নয়াদিল্লি থেকে। ইন্দ্রাণী, ঠিক কি আপডেট ডিটেনশন ক্যাম্প নিয়ে? দেখো, গতকাল রাত 12টা থেকে নতুন যে অভিবাসন আইন অর্থাৎ বিদেশি নাগরিক অভিবাসন সংশোধনী বিল যেটা পাশ করা হয়েছিল লোকসভা এবং রাজ্যসভায়, সেটা আইনে পরিণত হয়েছে এবং সেটা সারা দেশে লাগু হয়েছে। এই আইনে বলা হচ্ছে যে বিদেশ থেকে আগত কোনো নাগরিক যদি ভারতে থাকেন এবং তার কাছে যদি বৈধ কাগজপত্র না থাকে, সেক্ষেত্রে কিন্তু পরিষ্কারভাবে তাকে আটক করা হবে এবং তাকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়া হবে। যতদিন না পর্যন্ত সেই দেশে তাকে পুশব্যাক করা হচ্ছে, ততদিন পর্যন্ত তিনি ডিটেনশন ক্যাম্পেই আটক থাকবেন। বৈধ কাগজপত্র অর্থাৎ ভিসা, সেই ভিসা যদি তার কাছে না থাকে তাহলে কিন্তু তিনি ডিটেনশন ক্যাম্পে আটক থাকবেন। এটা পরিষ্কারভাবে এই আইনে বলা হয়েছে এবং প্রত্যেকটা দেশের প্রত্যেকটা রাজ্যকে এই কারণে ডিটেনশন ক্যাম্প তৈরি করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সুতরাং ভারতে যেটা সুপ্রিম কোর্টেও আলোচনা হচ্ছিল এই বিষয়টা নিয়ে, তখনও সলিসিটর জেনারেল তুষার মেহতা বলছিলেন যে বিদেশ থেকে আসা নাগরিকরা ভারতে থাকবেন, দীর্ঘদিন ধরে তারা ভারতে ঢুকবেন এবং তারপর থেকে ভারতেই থেকে যাবেন। ভারতের নাগরিকদের যে অধিকার অর্থাৎ তাদের যে স্বার্থ, সেই স্বার্থ তাতে বিঘ্নিত হবে। ভারতের যে উৎপাদিত ফসল, পণ্য, রোজগার সব কিছুর উপর তারা ভাগ বসাবেন, এই দিন শেষ হতে এসেছে। এবং সেই কারণে এই যে নতুন আইন, সেখানে পরিষ্কারভাবে বলা হয়েছে যে সমস্ত ভারতে বসবাসকারী যে সমস্ত বিদেশি অভিবাসী যাদের কাছে ভারতে থাকার প্রয়োজনীয় কাগজপত্র নেই, তাদেরকে কিন্তু আটক করা হবে এবং ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে। অর্থাৎ এখন থেকে ভারতে আসতে গেলে প্রত্যেককে কিন্তু পাসপোর্ট এবং ভিসা নিয়েই ভারতে আসতে হবে এবং ভারতে বসবাসকারী যে সমস্ত বিদেশি নাগরিকদের কাছে ভিসার মেয়াদ ফুরিয়ে গিয়েছে বা ভিসা নেই, তাদের কিন্তু ডিটেনশন ক্যাম্পে আটক করা হবে। শুধুমাত্র নেপাল এবং ভুটান এই দুটি দেশের নাগরিকরা পাসপোর্ট দেখিয়ে ভারতে প্রবেশ করতে পারবে। একটু সঙ্গে থাকো, তোমাকে সঙ্গে থাকার কথা বলছি, কারণ এটার উপর অবশ্যই একটা আলোচনা দরকার রয়েছে। কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা জিরো আওয়ারে সেটাই করবো। আমাদের সঙ্গে রাজনৈতিক অধ্যাপক বিশ্লেষক ঝন্টু বড়াইক রয়েছেন আমাদের সঙ্গে। ঝন্টুদা, আরও একবার অবশ্যই স্বাগত জানাবার চেষ্টা করবো। এবং অবশ্যই যে বিষয়টা আমরা বলছিলাম যে দেখো, প্রত্যেক রাজ্যকে ডিটেনশন ক্যাম্প তৈরির যে নির্দেশ এই মুহূর্তে অমিত শাহের মন্ত্র থেকে দেওয়া হচ্ছে মাসুমা, এবং সব থেকে বড় কথা অনেকগুলো প্রশ্ন উঠে আসছে। কারণ এই যে আটক অবৈধ অধিবাসী যারা রয়েছে তাদের জন্য ডিটেনশন ক্যাম্প, কাদের সেই ডিটেনশন ক্যাম্পে সেখানে রাখা হবে, এবং সব থেকে বড় কথা যারা ভারতে দীর্ঘদিন ধরে বসবাস করছেন এবং কাদের পাঠানো হবে। আমি অবশ্যই একটু আরও বিস্তারিত জানবো, তার কি বিশ্লেষণ অন্তত ঝন্টুদা আমাদের দেবেন। ঝন্টুদা, অবৈধভাবে ভারতে বসবাসকারী বিদেশি নাগরিকদের জন্যই কি এই ডিটেনশন ক্যাম্প, মানে যেটা অমিত শাহের মন্ত্রক এবং গতকাল থেকে যেটা প্রায় শুরু হয়ে গেছে, কি মনে করছেন এর কতটা প্রয়োজনীয়তা? এটা কি কেন্দ্রের একটা বড় উদ্যোগ? না, দেখো, ভারতবর্ষই একমাত্র দেশ যাদের সুনির্দিষ্ট কোনো নাগরিক আইন নেই। তুমি এই পার্শ্ববর্তী নেপাল, ভুটান নয়, একটা সংযোজন করি, এখানে তিব্বতও আছে। এবং কালকে সংযোজনে 2019-এর যে বিধানসভা আইনটা, লোকসভা আইন, তার একটু মডিফিকেশন হয়েছে। সেখানে বলা ছিল 31শে ডিসেম্বর 2014 পর্যন্ত পার্শ্ববর্তী আফগানিস্তান, বাংলাদেশ, পাকিস্তান থেকে আসা ধর্মীয় কারণে নির্যাতিত অমুসলিম যে কোনো মানুষ, ধর্মাবলম্বীর মানুষ এদেশে ঢুকতে পারবেন, তাকে অ্যাপ্লাই করতে পারবেন। সেটা কালকে সংশোধন করে লাগু নতুন আইনে বলা হচ্ছে 2024-এর 31শে ডিসেম্বর পর্যন্ত, অর্থাৎ 10 বছর আরও এক্সটেন্ড করা হলো। তাহলে প্রশ্নটা হচ্ছে, তিব্বত এবং পার্শ্ববর্তী পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান থেকে আসা ধর্মীয় কারণে নির্যাতিত এবং নেপাল, ভুটানের 1950 সালের যে চিঠি, তারা প্রত্যেকেই ঢুকতে পারবে ভারতে, ভিসা লাগবে না,
পাসপোর্টের তাদের কোনো বাধা নেই, নিষেধ নেই, এটা আইন। এবার তুমি বলছো যে কতটা প্রয়োজন, দেখো এটা অতি অবশ্যই একটা প্রয়োজনীয় পার্ট। কারণ তুমি যদি ডেটা ব্যাংকগুলো দেখো একটার পর একটা, আমি তোমাদেরকে অন্তত 100টা ডকুমেন্টস দেখাতে পারি যে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে পার্শ্ববর্তী বাংলাদেশ এবং কিয়দংশ পাকিস্তান এবং আফগানিস্তানের অবৈধ অনুপ্রবেশকারীদের সংখ্যাধিক্য ডেমোগ্রাফিটাকে পাল্টে দিয়েছে। ডেমোগ্রাফিকে তোমাকে যদি আমি একদম স্পেসিফিক বলি, এই সরকারের আগে 2014-তে মনমোহন সিং সরকার চলে গেল, ঠিক তার আগে মনমোহন সিং সরকারের স্বরাষ্ট্র দপ্তর, তুমি যে রাজ্যটায় বাস করো আমি যে রাজ্যটায় বাস করি সেই রাজ্যে অন্তত 10টা চিঠি পাঠিয়েছে যে সীমান্তবর্তী এলাকাগুলোতে ডেমোগ্রাফিটা সাংঘাতিক পরিমাণে অনুপ্রবেশকারীরা পাল্টে দিয়েছে। এবং লাস্ট কয়েকদিনের বিভিন্ন আলোচনায় তোমার চ্যানেলে অন্তত এই ধরনের 100টা তথ্য তোমরা তুলেছো যেখানে বলা হয়েছে যে ডেমোগ্রাফি চেঞ্জ। এবং লাস্ট যে আমাদের গর্বের দুজন মাননীয় মুখ্যমন্ত্রী তৎকালীন বুদ্ধবাবু এবং তার আগে জ্যোতিবাবু সরাসরি শেখ হাসিনা কলকাতা সফরে আসার সময় তিনি দেখা করে বলেছিলেন বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ভারতের তথা কলকাতার তথা পশ্চিমবঙ্গের অর্থনীতিকে কুড়ে কুড়ে খাচ্ছে, আপনি দেখুন। এবং এখান থেকে একটা বিষয়, একদিকে নীতি নির্ধারণ, সাধারণ মানুষ তো দ্বন্দ্বে রয়েছে, তারই মধ্যে একাধিক রাজনৈতিক বক্তব্য, সমাধান কোথায়? না, এই যে তুমি একদম দুটো অ্যাসপেক্ট বলেছো, নীতি নির্ধারণ, রাজনৈতিক কথা। তৃতীয় যে বস্তুটা এখানে ঢুকে পড়ছে, যেটা সাধারণ মানুষ, তোমার আমার মতন খুব সাধারণ মানুষকে, আমরা তো ঘরপোড়া গরু, সিঁদুরে মেঘ দেখলেই আমরা ডরাই, আমাদেরকে যে ভয়টা ধরাচ্ছে সেটা হচ্ছে রেসপন্সিবল পলিটিক্যাল এন্ড, অর্থাৎ কেন্দ্রের শাসক দল এবার রাজ্যের শাসক দল বা রাজ্যগুলোর শাসক দল, তারা একের পর এক পরস্পর বিরোধী ভোট রাজনীতির তত্ত্বটা। এই যে দেখো মমতা ব্যানার্জি বলছে ঘুরপথে এসআইআর নাম করে এনআরসি আনা হচ্ছে। উনি তো নিজে 2005-এ এনআরসির দাবিটা করেছিলেন। এসআইআর ইজ আ কনস্টিটিউশনাল ম্যান্ডেট, 16 বার এসআইআর হয়েছে, মমতা ব্যানার্জির দাবি মেনে এসআইআর হয়েছে 2002 সালে। তারপরে তার একটা রিভিশন হয়েছিল 2006-এ, ঠিক বিধানসভা নির্বাচনের আগে। মমতা ব্যানার্জির দাবি মেনে রোল অবজারভারের নেতৃত্বে, তখন আমি নির্বাচন কমিশনের দায়িত্বে একটা পশ্চিমবঙ্গের ভালো দায়িত্বে ছিলাম, কেজি রাও, তার নেতৃত্বে এখানে সেমি এসআইআর হয়েছিল। তাহলে এসআইআর একটা সংবিধানগত কনস্টিটিউশনাল ম্যান্ডেট, তার সাথে এনআরসি কে গুলানো যায় না। এই জায়গাটা একটা রেসপন্সিবল পলিটিক্যাল পার্টির নেতা, তৎকালীন কেন্দ্রীয় মিনিস্টার মমতা ব্যানার্জি দীর্ঘদিনের পলিটিক্যাল পার্টি করেন, তিনি যদি বলেন সাধারণ মানুষের মধ্যে তো সাংঘাতিক একটা রিপারকাশন তৈরি হবে। এই যে প্রভোকেশন পলিটিক্সটা, আমি আবারও তোমার চ্যানেলের মাধ্যমে বলছি, নাগরিকত্ব এমন একটা সেন্সিটিভ ইস্যু, বিশেষ করে ভারতের মতো দেশে যারা ডিভাইড হয়েছিল স্বাধীনতার পরে, বহু মানুষ ঘর ছাড়া, বহু মানুষ উদ্বাস্তু হয়েছে, হোমল্যান্ড তাদের চ্যুত হয়েছে, আজও তারা মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারেনি। তাদের কাছে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি, ইরেসপেক্টিভ অফ পলিটিক্যাল ডিসকোর্স, ইরেসপেক্টিভ অফ ভোট পলিটিক্স, তাদেরকে সঠিক বার্তাটা দেওয়া উচিত। প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির এই মুহূর্তে ক্যাম্প করে এসআইআর কি, নাগরিক সংশোধনী আইনের আওতায় কারা থাকবে কারা থাকবে না, এটা যদি না বলা হয়, দেখো এই দেশটা হিন্দুদের, মুসলমানদের, একেবারে এই জন্য তো আমি আরো একটু আলোচনা অবশ্যই আসবো, কিন্তু আমরা এই গোটা বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম তৃণমূল নেতা আইনজীবী বৈশ্বনাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে। কি বলছেন বৈশ্বনাথ দা, একবার শোনাবো। নানান চেষ্টা করেছেন, বিধানসভার ভোট আসবে তখন ওনারা এটা নিয়ে আরো বাজার গরম করবেন। ওনারা মনে করেন যে ভারতবর্ষে যারা জন্মেছে, ভারতবর্ষে যারা পড়াশোনা করেছে, এখানে চাকরি করেছে, বিয়ে করেছে, সন্তান হয়েছে, তারা তাদের পরিবার নিয়ে এত বছর ধরে এখানে বসবাস করছে, তাদেরকে এখান থেকে উৎখাত করতে হবে। এটাই তো ওদের বিজেপির নোংরা রাজনীতি। এই জন্যই ডিটেনশন ক্যাম্প, এই জন্যই এনআরসি। আমরা এগুলো মানবো না। আমরা মনে করি, আমরা যোগাযোগ করেছিলাম সিপিএম নেতা সুধন চক্রবর্তীর সঙ্গে, কি প্রতিক্রিয়া তার শোনাবো। আসামকে ফলো করে, বিশেষ করে ডিটেনশন ক্যাম্পের নামে দেশভাগের পরিণতিতে যে বাংলা মানুষ দুটো দেশে বিভক্ত হয়ে গেছে, বাঙালি খানিকটা নিজ ভূমে পরবাসীর মতন একটা বন্দোবস্ত তাকে ফেলে দেওয়া যায় কিনা তার একটা প্রচেষ্টা আছে। ভোটার করে দাও, এবার ভোটার নিয়ে সন্দেহ ফেলে দাও, তারপরে এনআরসিতে ফেলো,
এবং সেই কারণে নাগরিকত্ব কোথায় ডিটেনশন ক্যাম্পে রাখো, যেটা একটা কনসেন্ট্রেশন ক্যাম্পের মতন জীবন।